একটা মানুষ বলছে যে আমাকে গরু ছাগলের মতো ব্যবহার করছে, আমাকে ফুটবলের মতো লাথি মানে ফেলে দিচ্ছে, মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন না। একটা কথা মাথায় রেখেন, এদেশে যখন আপনি এদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন, এই প্রতিজ্ঞা করে আপনি দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব আপনি পালন করতে পারছেন না, এটা আপনাকে মানতে হবে। আপনি ওখানে বসে থাকবেন আর বলবেন কি আমাকে আপনারা তোমরা সমালোচনা করো আর আমি কোনো ব্যবস্থা নেব না। তাহলে কেন রে ভাই? আমি কি পাথরের কাছে যে পর্বতের কাছে যে কান্নাকাটি করবো? সেটা তো আমরা চাই না। সেই পর্বত যে নাকি অত উঁচু থেকে মানুষকে দেখতে পারে। আপনি অনেক বড় মানুষ, কোনো সন্দেহ নাই। একটা মানুষ তখনই বড় হয় যখন সে ছোটদের সামান্য ব্যথাকে অনুভব করতে পারে। আপনি কি পারছেন যে ব্যথা অনুভব করতে পারছেন? এটা কিছু হলো যে আমি ওখানে চাকরি করব, আমার কোনো এমপ্লয়ার নাই। আমি এতক্ষণ বসে বসে এখানে শুনলাম আসলে যে আউটসোর্সিং যারা কাজ করেন আউটসোর্সিং এর মাধ্যমে তাদের যে কি মানবেতর জীবনযাপন, কি দুর্দশা। এবং শুনলাম বাবা, আমার কাছে আসলে বিশ্বাস করেন, আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল যে একটা স্বাধীন একটা সভ্য দেশে এ ধরনের একটা নিয়ম কিভাবে এতদিন ধরে চালু আছে, এটা আমি ঠিক বুঝতেই পারছিলাম না। আমরা ছোটবেলায় দেখতাম যে বাজারে না, ওই যে ছাগলের ব্যাপারী থাকে, এরা ছাগলের ব্যাপারী, গরুর ব্যাপারী, মুরগির ব্যাপারী, এরা একসঙ্গে এগুলি কিনে বিয়ে বাড়িতে সাপ্লাই দেয়। এখন আমার কাছে মনে হচ্ছে এই দেশে এখন মানুষের ব্যাপারী আছে, এরা মানুষদেরকে জড়ো করে বলে তোমার মানুষ লাগবে, আমি তোমাকে মানুষ সাপ্লাই দেব। ওই ব্যাপারীদের কাছে কিন্তু ওই ছাগল, গরু অথবা মুরগির কোনো স্বাধীনতা নাই। কোন মুরগি কি বলতে পারবে ওই বাড়িতে আমাকে জব করতে নেওয়া যাবে না? বলতে পারবে? পারবে না। আপনারা পারবেন না। এইটা কোনো কথা হইতে পারে কিনা, এটা আমার আসলে বুঝের মধ্যে খেলতেছে। আমি উপলব্ধি করতে পারছিলাম না এটা কিভাবে একটা সভ্য দেশে এই ধরনের একটা বর্বর অসভ্য নিয়ম চলতে পারে। এটা আমার উপলব্ধিতে থাকে না। যারা এই ধরনের নিয়ম করে থাকেন, ধরো করেছেন, তাদের মতো ঘৃণিত ওরা আসলে মানুষই না, মানুষের পর্যায়ে পড়ে না। মনে করি কিভাবে এই মানুষের বাণিজ্য করতে পারে, মানুষকে নিয়ে বাণিজ্য করতে পারে, এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না। আজকে দেখেন, একটা 5 তারিখে 5ই আগস্ট একটা সরকারের পতন হয়েছে। এই সরকারের পতনের আন্দোলনে সবাই ছিলেন, আমি মনে করি আপনারা সবাই ছিলেন, আমরা সবাই ছিলাম। আমরা কি একটা সরকার পতন করে আরেকটা সরকার আনার জন্য আন্দোলন করেছিলাম? না, আমরা আন্দোলন করেছিলাম একটা অপব্যবস্থার অবসান ঘটিয়ে একটা নতুন একটা মানবিক ব্যবস্থা চালু করার জন্য। আপনাদের এই আন্দোলন আমি দেখছি, আমি কাগজপত্রগুলি দেখলাম, আপনারা তো অগাস্ট মাসে শুরু করেছেন। তার মানে কি আন্দোলন না? ঠিক অগাস্ট মাসে আপনারা নতুন এই সরকারকে জানান দিয়েছেন যে আপনারা জানুন আমরা কোথায় আছি। এবং আমি তারপরে দেখলাম একবার প্রধান উপদেষ্টা বললেন যে আপনারা সবাই রাস্তায় নেমেন না, আন্দোলন করেন না, আমাদেরকে কাজ করতে দেন, আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমাদেরকে জানান। আমি দেখলাম আপনারা এর মধ্যে 3 বার জানিয়েছেন। আমার প্রশ্ন হলো যে আপনার কথা মতো আমরা জানালাম, জানার পর আপনি কি করেছেন? 3 বার আপনার অফিস এটাকে গ্রহণ করেছে, রিসিভ করেছে, রিসিভ করার পর আপনি কি করলেন? আপনি কিছুই করেননি। তাহলে আপনাকে বলছেন যে আপনারা ডিস্টার্ব করেন না, আপনারা কাজ করতে দেন আমাদেরকে। কাজ তো আপনারা করতে পারছেন না। কেন পারছেন না আপনারা কাজ করতে? আচ্ছা, অনেকে আবার কুযুক্তি দেন যে এই যে ঠিকাদার যারা, এরা না থাকলে আমাদের চাকরিটা কে দিত না হতো। ভাই, এই লোকগুলো তো লাগতো আলটিমেটলি, এই লোকগুলো তো লাগতো, এই লোকগুলি ছাড়া তো প্রতিষ্ঠানগুলি চলতে পারতো না। যে লোকগুলি লাগবে সেগুলি নেওয়ার জন্য মাঝখানে একজন মধ্যস্বত্বভোগী কেন থাকবে? মাঝখানে একজন আমি বুঝি না। আমি এই সরকারের কাছে দাবি জানাবো ভাই, যে আপনারা এইগুলো সমাধান করেন, মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন না। একটা কথা মাথায় রাখেন, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে কিন্তু সামনের দিকে, সামনে কে দাঁড়িয়ে আছে এটা তাকায় না। এবং একসময় মনে হয়েছিল কিন্তু যে শেখ হাসিনা এই দেশ থেকে যাবে না, আমারও মনে হয়েছিল, আমিও বিশ্বাস করা ছেড়েই দিয়েছিলাম যে এই দানব কোনদিন বিদায় হবে না। কিন্তু মানুষের যখন পিঠ দেয়ালে থেকে যায়, একজন সাধারণ মানুষ, অনেকগুলি সাধারণ মানুষ যখন একত্র হয়, দানবও পরাস্ত হয়। আপনাদেরকে ভালোবেসে এই সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ভালোবাসার প্রতিদান আপনারা যদি দেন তাহলে কেবল আপনারা টিকতে পারবেন, তাহলে কেবল আপনার সম্মান নিয়ে যেতে পারবেন। তা না হলে যতটা সম্মান নিয়ে এসেছেন তার চেয়ে অসম্মানিত যাতে না হতে হয়
সেই চিন্তা আপনারা করবেন এই প্রত্যাশা আমি করি। এবং আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের এই আন্দোলন চালিয়ে যান। এবং আমরা যারা আছি, আমরা আমাদের মতো জায়গা থেকে, আমরা খুব ক্ষুদ্র মানুষ ভাই, আমি খুব ক্ষুদ্র মানুষ, আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু পারি আমরা এটা আলোচনা করব। আপনারা আপনাদের আন্দোলনটাকে জারি রাখেন। আচ্ছা, এই কারণে আমি বলি আপনাকে, এই যে ওনারা সমর্থন করছেন, এই সমর্থন কতদিন অব্যাহত থাকবে, রাখতে পারবেন, সেই প্রশ্নটা। এটা দুটো স্পষ্টই বললেন যে ওনারা বলছেন একটা যৌক্তিক সময় পর্যন্ত ওনারা সমর্থন দেবেন। দুটো শব্দ ব্যবহার করছেন, যৌক্তিক সময় এবং দ্রুত সময়, দুটোই বলেছেন। ওনার যৌক্তিক সময়টা তো উনি নির্ধারণ করবেন। ওনার যৌক্তিক সময় আপনার যৌক্তিক সময় মিলবে না, কিন্তু ওনার যৌক্তিক সময় আমার যৌক্তিক সময় মিলবে না। কাজে একটা পর্যায়ে যাওয়ার পর ওনাদের যৌক্তিক সময়ের সঙ্গে যদি সরকারের যৌক্তিক সময় না মিলে, তাহলেই তো ঝামেলা বাঁধবে। এবং এটা হতেই পারে। শুনেন, একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে আমার চাহিদাগুলি মেটাতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করবো না। যখন নাকি আমার চাহিদাগুলি না মিটবে, যখন আমি এখানে বসে অস্বস্তি বোধ করব, তখন কিন্তু আমি সামনে যাকে পাবো তার বিরুদ্ধে আমি অভিযোগ করবো যে এটা করে নাই, এই জন্য আমার সমস্যা, ও এটা করে না, এটা আমার সমস্যা। দেখেন, ওনারা একটা সংস্কারের কথা বলছেন। প্রথমত একটা কথা বলছেন ইউনূস সাহেব, যে কথাটা বলছেন যে ওনাদের প্রাথমিক নিয়োগকর্তা হলো ছাত্ররা। এই কথাটা আমার কাছে খুবই কনফিউজিং মনে হচ্ছে। খুবই কনফিউজিং, মানে দুটো জিনিস। এক জিনিস হলো প্রাথমিক বলতে উনি কি মিন করছেন, মানে প্রাথমিক কে, প্রাথমিক মানে কি, এটা আমি বুঝি নাই। আর দ্বিতীয় কথাটা হলো ছাত্ররা মধ্যে নিয়োগ করতে কিভাবে, আমি এটা কিন্তু আমার কাছে এটা ক্লিয়ার না। উনি যদি বলতেন এদেশের জনতা আমাকে নিয়োগ করেছে, জনতার দাবির প্রেক্ষিতে আমি এসেছি, তাহলে জিনিসটা আমার কাছে আরামদায়ক মনে হতো। যদি ছাত্ররা বলে যে না আপনার পছন্দ হচ্ছে না, তাহলে কিন্তু চলে যাবেন, বলতেই পারে। কিন্তু উনি তো 8 তারিখে বলেছিলেন যে আপনারা আমাকে এনেছেন, আপনারা না ছিলেন আমি চলে যাবো, বলেছেন। তখন তো খুব বেশি লোকজন হয়তো জাতির উদ্দেশ্যে, আমি ঠিক জানি না। প্রথম যে ভাষণটা দিলেন জাতির উদ্দেশ্যে, কিন্তু বলছেন যে আমাদের প্রাথমিক নিয়োগকর্তা ছাত্ররা। তো এইগুলো হলো কি জানেন, ভাষার মারপেচ, নানা ধরনের কথা অনেকে বলবেন। বাট প্রবলেমটা হলো, দেখেন, ওনারা কিন্তু খালি সংস্কার করতে আসেন নাই। এই সংস্কারে যতদিন সময় লাগবে ততদিন কিন্তু ওনাকে দেশ চালাতে হবে। সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কোনো শেষ নাই। এবং কোনটাকে আপনি সংস্কার বলবেন, কোনটাকে আপনি সংস্কার বলবেন না, সেটাও একটা ইস্যু। এটা একটা ব্যাপার আছে। হ্যাঁ, এটা আপনি ভালো কথা বলছেন। তো এখন আমি ধরে নিচ্ছি ওনারা একটা, দেখেন, ওনারা কিন্তু বারবার অনেকেই বলছে, অনেক পলিটিক্যাল পার্টি বলছে, বিএনপির পক্ষ থেকে বলতে শুনেছি যে আপনারা একটা রোড ম্যাপ দেন। রোড ম্যাপ মানে কি জানেন, আসলে ওনারা কি করতে চান এখন কিন্তু ক্লিয়ার করেন, এবং কতদিনে করবেন। আপনি মনে করেন আপনি যদি কিছু একটা সংস্কার করতে চান, তখন আপনি স্টুডিওটা আপনি সংস্কার করবেন। যে সংস্কারটা করতে আসবে তাকে আপনি কি কথা বলবেন, দুটো কথা বলবেন, ভাই এটা সংস্কার করে তুমি কত টাকা নিবা, আর 2 নম্বর বললো কতদিনে করবা। কথা কিন্তু সিম্পল, তুমি যতদিন সময় লাগবা ততদিন তো আমাকে অন্য একটা ব্যবস্থা করতে হবে। এটা যে কেউ প্রশ্ন করবে। তো আপনি সংস্কার করতে আসছেন, ততদিন আমার কি হবে? এই সময় যদি দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, ধরা যাক আমি কথা বলতেছি, তাহলে আমরা কাকে দায়ী করবো? শেখ হাসিনাকে আপনি দায়ী করতে পারবেন? দিল্লি থেকে এসে দ্রব্যমূল্য বাড়াচ্ছে, বলতে পারবেন ভাই? পারবেন না তো। এই সময় যদি সোশ্যাল যদি আপনার সিকিউরিটি না আসে মানুষের জীবন। তবে আওয়ামী লীগ থেকে যদি শিক্ষা নেয়, বা আওয়ামী লীগকে যদি কেউ ফলো করে, বা শেখ হাসিনাকে কেউ ফলো করে, তাহলে বলতেই পারেন যেটা আওয়ামী লীগ করেছে। কারণ আওয়ামী লীগ সবসময় বলতে এটা বিএনপি জামাত করেছে, এখন এটা বলতে পারে। আওয়ামী লীগের ওই কথাটাকে আমরা মানুষ, সাধারণ মানুষ গ্রহণ করতো না, কেউ করতো না, ওই তো অতটুকুই গ্রহণ করতো। যদি ওই শিক্ষাই দেয় উনি, তাহলে আওয়ামী লীগের পরের শিক্ষা, ওনাদের যে পতনের শিক্ষা, সেটাও নিতে হবে, যেটা আসতেছে সামনে। তো এই সময় মনে করেন সোশ্যাল যে সিকিউরিটিটা যদি আমার বিঘ্নিত হয়, আমি কাকে দায়ী করবো? আপনি এখন রাস্তাতে হেঁটে যান, রাস্তায় একটা ছিনতাইকারী থাপা দিয়ে আপনার মোবাইলটা নিয়ে গেল, আপনি কার কাছে কমপ্লেন করবেন? থানায় যাবেন, যান কমপ্লেন করেন, একে লিখে রেখে আসেন, বলবেন কি বলছেন, লিখলাম, কোনো অ্যাকশন হবে আপনি মনে করেন? হবে না। যারা অ্যাকশন নিবে তারা তো নিজেরাই কাঁপতেছে নিজেদের নিয়ে। তো এই যে বিষয়গুলো মানুষের আস্থায় আনতে হবে। এখন পর্যন্ত ওনারা মানুষের ভালোবাসায় আছেন, তো ভালোবাসা কিন্তু আস্থায় আনতে হবে। নতুন একটা বিয়ে করলে পরে বউ কিন্তু প্রথমে ভালোবাসায় শিখতে হয়। 2 দিন পরে কিন্তু ওই বউ রান্না করতে পারে কিনা
এটা নিয়ে কিন্তু আলোচনা হবে, এটা নিয়ে কিন্তু আলোচনা হবে। ওই ভালোবাসা 2 দিন পরে কিন্তু বলবে ভাই আপনি কি রান্না করতে পারেন, কি বউ বিয়ে করাইলেন, ভাত রাঁধতে পারে না, তরকারি রাঁধতে পারে না, আলোচনা করলে কিন্তু হবে। ওই আলোচনা হতে শুরু করছে। এই বন্যা করি না আমরা, এই বন্যার কারণে ওনারা একটা এক্সটেনশন পেয়েছেন 1 মাসের, তাহলে হিসাব এখন থেকে দেখতেন আপনি। কথাটা বললাম কেন দেখেন, এটা কিন্তু বিভিন্ন বাসায়, আমার বাসায় আমার বউ বলতেছিল যে প্রথম 2-3 দিন কিন্তু কাঁচা বাজারের দাম কম ছিল, এখন কিন্তু আমরা আগের অবস্থায় আসছি। আগের অবস্থায় কি কারণে আসছে, আগের অবস্থায় কি কারণে আসছে? এখন বলবেন যে এটা চাঁদাবাজি, হাত বদল হয়েছে, হ্যান হয়েছে, তেল হয়েছে, আমি সব মানতে রাজি আছি, কিন্তু আলটিমেটলি বন্ধ করার দায়িত্ব কার? এটা বন্ধ করার দায়িত্ব তো এখন পর্যন্ত আওয়ামী লীগের উপরে আর চাপানো যাবে না। তাহলে বন্ধ করার দায়িত্বটা কার? সরকারের। সরকারকে সেভাবে নড়াচড়া করতেছে, এই প্রশ্নটা কিন্তু উঠতে থাকবে, আগামী যত দিন যাবে তত উঠতে থাকবে। এখন তখন যদি বলেন যে না ভাই আপনারা খালি এত আমাকে সময় দিতে চান না, খালি এগুলি বলেন, তাহলে তো হবে না। ওই যে একটা ছোটবেলায় একটা গল্প শুনছিলাম, সব পশু, আমি যদি একটু সময় দেন ওই ছোটবেলায় গল্প শুনছিলাম যে বনের পশুরা সবাই মিলে আলোচনা করতেছে, এই যে বনের শান্তি শৃঙ্খলা নাই, বাঘ জারে তারে খাবার দিয়ে খেয়ে ফেলায়, এটা একটা আলোচনা হওয়া উচিত যাতে নাকি বাঘ সবাইকে না খায়। তো সবাই মিলে মিটিং করতেছে, মিটিং এ বাঘ নাই, আর বাঘকে ডাকতে পাঠাইতে হবে, তো বাঘ আসুক, সে শুনুক যে ভাই সবাই খেয়েন না, সপ্তাহে একটা করে খাবেন। তো মিটিং টিটিং হয়েছে, বাঘকে ডাকতে পাঠাবে, বাঘকে ডাকতে যাবে কি? ডাকতে আর কেউ যাইতে রাজি হয় না। তখন কাসিম বলতেছে আমাকে পাঠাও, আমি যাই, কারণ আমার শরীরটা শক্ত আছে, আমার এক কামড় দিয়ে খাইতে পারবে না। তো কাসিম রওনা হয়ে গেছে, বেশ অনেকক্ষণ চলে গেছে, এখন কাসিমও মানে আসে না, বাঘও আসে না। একজন বলতেছে ওরে তোমরা কেন পাঠাইলা, ও কি জানতে পারবে? তোর কাসিম দরজার সামনে থেকে বলে আমার সমালোচনা করলে কিন্তু আমি যাবো না, মানে সে তখনও দরজা পর্যন্ত যাইতে পারে নাই। তো বিষয়টা হলো এরকম, আপনি তো সময় দিয়েছেন, কতক্ষণ দিবেন আপনি? এক পর্যায়ে কিন্তু আপনি অতিষ্ঠ হয়ে যাবেন। তো সে যদি বলে এত কথা বললেও কিন্তু ভাই আমি থাকবো না, এটা হবে না রে ভাই। দায়িত্ব নিয়েছেন, আপনি বলবেন যে আমাকে ডেকে এনে দিয়েছে, হ্যাঁ ডেকে এনে দিয়েছে, ডাক শুনে আসলেন কেন? আসা মানে হলো আপনাকে সংস্কারও করতে হবে, এর মধ্যে আপনাকে দেশে চালাইতে হবে, সবাইকে খুশিও রাখতে হবে। কাজটা কঠিন, কঠিন জেনেই তো আসছেন। আমার মনে হয় যে সেখান থেকে আপনি শুরু করতে পারেন। যে কথাটা নাকি আলোচনা হলো, আপনি যে কথাটা বলছিলেন যে নির্বাচনটা রাজনৈতিক দল এক একভাবে চাচ্ছে, বিএনপি চাচ্ছে একভাবে, জামাত আরো সময় দিতে চাচ্ছে, জামাত বরং বিএনপির তাড়াহুড়াকে সমালোচনা করছে, সেগুলো না, এগুলো আসলে হলো কি জানেন, জাতীয় পার্টির ক্ষেত্রে অলমোস্ট একই রকম অবস্থা, তারাও সময়ের কথা বলছে। হ্যাঁ, এর কারণটা কি? কারণটা হলো এরা কিন্তু যার যার রাজনীতিটা করতেছে। বিএনপি কিন্তু জামাতের রাজনীতি করবে না, জামাতও বিএনপি রাজনীতি করবে না। এখন বিএনপির চিন্তাটা কি? এনে দুদু ভাই আছেন, উনি বিএনপি যেহেতু করেন, আমি যেভাবে বুঝি আমার টাইম বলি, বিএনপি কি চিন্তা করতেছে, এই রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্যটা কি? তারা আসলে সবাই ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় যাওয়ার পর তাদের রাজনৈতিক দর্শন অনুযায়ী দেশটাকে চালাতে চায়। এই তো মূল ব্যাপারটা, স্বাভাবিক। এটাই স্বাভাবিক। সব দল এই তারা তো রাজনৈতিক দলটা করছে ওই জন্য। এখন বিএনপির হিসাবটা কি? যে সারা দেশে আওয়ামী লীগ বিরোধী যে একটা মানুষের মধ্যে ক্ষোভ, ঘৃণা, আমি এটা ঘৃণাই বলবো, এখন আর ক্ষোভ নাই, যে যেটা বিরাজ করছে, এই সময় যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত এই ঘৃণার বিপরীতে একমাত্র ওনারাই আছেন, এবং ওনারাই নির্বাচন করলে ওনারাই বিজয়ী হবেন। এটা কিন্তু বিএনপির সহজ হিসাব। এখন তাহলে বিএনপি তাহলে কালকেই চাচ্ছে না কেন? বিএনপিও চাচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু একটা সেন্টিমেন্ট কাজ করতেছে, মানুষ একটা সংস্কার চাচ্ছে। কি কি সংস্কার বিএনপিও চায়? বিএনপি তো 31 দফা রাস্তা মেরামতের একটা কর্মসূচি দিয়েই রাখছে আগে, এবং এখন পর্যন্ত যে সমস্ত সংস্কারের দাবি উঠছে এটা কিন্তু ওর মধ্যেই আছে, বাইরে কিন্তু খুব একটা কিছু নাই। এইগুলি তো বিএনপি অনেক আগেই বলছে। তো যদি সংস্কার হয় এর মধ্যেই হবে, তাহলে বিএনপি কোনো আপত্তি নাই। কিন্তু বিএনপি যত তাড়াতাড়ি চাই ইলেকশনটা হলে তারা ক্ষমতায় যেতে পারবে। জামাতের অবস্থাটা কি? জামাত শুরু থেকে দেখছে যে একা আসলে কি হয়, 91 দেখছে, তারপরে কারোর সঙ্গে থাকলে কি হয়, এটা 96 দেখছে, 2001-এও দেখছে। তো সে কারো না কারোর সঙ্গে থাকতে চায়, এটা জামাতও চায়, জাতীয় পার্টি চায়। কিন্তু জামাতের ইদানিং মনে হতে শুরু করেছে, যেহেতু আওয়ামী লীগ নেই, যে ওনারা মনে করছেন যে আমরা বোধহয় একটা বিকল্প শক্তি হয়ে যাচ্ছি। কারণ অনেকের কাছে বলতে শোনা গেছে যে বিএনপি আওয়ামী লীগ একই মুদ্রার এপিটোপিট, যে আমরা বিএনপি কে আনবো, আওয়ামী লীগের সরাই, কি এখন পার্থক্য হবে, এটা কিন্তু অনেকে বলছেন। তো সেই কথাটা থেকে জামাত একটু উদ্দীপ্ত হচ্ছে যে আমি তো একাই একটা শক্তি হতে পারি,
আমি যদি আমার ইসলাম ধর্ম, ইসলাম পছন্দ অন্যান্য দলগুলিকে একসঙ্গে নিয়ে একত্র হতে পারি, হয়ে যদি আমি যদি বছর 2-3 সময় পাই, আমি যদি একটু গুছাই নিতে পারবো, তারপরে ইলেকশন হলে আমার একটা সম্ভাবনা আছে। উনি কিন্তু ওরা কিন্তু ওদের রাজনীতিটাই করতেছে। আর আপনি কি মনে করেন তারা কি ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে, নাকি তারা মনে করছে যে এটা শক্তিশালী বিরোধী দল? আমার মনে হয় তারা ক্ষমতায় যাওয়ার কথাও ভাবছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ যা দেখি আমি, তাতে আমরা তারা ওটাও ভাবছে যে আর তো কেউ নাই বিকল্প, বিএনপি আর আমি। তো আমি বিএনপির বিপক্ষে বলতে পারবো আমি মোর ডেমোক্রেটিক পার্টি, আমি বলতে পারবো আমরা কোনো চাঁদাবাজির সঙ্গে নাই, লুটপাটের সঙ্গে নাই, আমরা মোর অর্গানাইজড, আমাদের মধ্যে দলের মধ্যেও ডেমোক্রেসি আছে। এগুলো বলার মতো অনেকগুলি ইস্যু তাদের আছে, কিন্তু তারা এরকম একটা আশা নিয়ে আছে। এই আশাগুলি অতিরিক্ত আশা কিনা অথবা বাস্তব ভিত্তিক কিনা এই আলোচনা তো দূরের কথা। যে কারণে তারা কিন্তু এইভাবে চিন্তা করে বলতেছে আমরা ভাই সময় দিতে রাজি আছি। যে মুহূর্তে যদি তারা কখনো মনে করে যে এখন ইলেকশন হলে আমি জিতবো, তারা কিন্তু তখনই চাপটা দিবে। এটা কিন্তু নতুন সরকারের প্রতি ভালোবাসা জনিত কারণে না, নিজেদের সম্ভাবনা মতো বিচারকে তৈরি করতেছে। সবাই একই কাজ করতেছে। এর মধ্যে দেখুন আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন, আওয়ামী লীগ কিন্তু বলবে যে আমরাও সময় দিতে রাজি আছি, কারণ তারা জানে তাদের কোনো সম্ভাবনা এখন নাই, ঘর গোছাতে হবে, ঘর গোছাতে হবে। কাজেই তারা তাদের মতো করে বলতেছে। আর এদিকে আরো একটি ইস্যু আছে, সেই ইস্যুটা হলো যে বর্তমান সরকারের যারা দায়িত্বে যারা আছে তাদেরকে কেন্দ্র করে কিন্তু কেউ কেউ চিন্তা ভাবনা করতেছে আমরা একটা পার্টি করলে কেমন হয়। কেউ বলতেছে স্টুডেন্টদের পার্টি, কেউ বলতেছে কিংস পার্টি, ডক্টর ইউনূসের ইমেজকে পুঁজি করে আমরা যে একটা পার্টি করি সেটা কেমন হয়। এটা এখন পর্যন্ত মোটামুটি এক ধরনের ভালোই লাগতেছে, কিন্তু মাস 6 পরে যখন নাকি দেশ চালাতে যে হিমশিম খাবে, তখন কিন্তু অতটা ভালো নাও লাগতে পারে। আমি জানি না কি হবে, আবার হিমশিম নাও খাইতে পারে। রোমান্টিসিজম মনে হচ্ছে এক ধরনের এখন আপনার কাছে? হ্যাঁ, এক ধরনের রোমান্টিসিজম আমার কাছে মনে হচ্ছে। ওকে, আমার কাছে মনে হচ্ছে ভাই, যত কিছু আপনি বলেন, দেশ চালানো আর ব্যাংক চালানো এক জিনিস না। দেশ চালানো পিকনিক পার্টি না, এর মধ্যে অনেক জটিলতা আছে। সেটা কতটুকু ডক্টর ইউনূসের ইমেজ অনেক বিশাল, কোনো সন্দেহ নাই। উনি যখন বলেন বিদেশে পাচার হওয়া অর্থ আমি ফেরত আনবো, আমি আশাবাদী হই। আমার কাছে মনে হয় উনি পারবেন এগুলো। উনি যখন একটা সিদ্ধান্ত নেন এই কাজটা একটু দেরি হচ্ছে, কারণ আমরা তাদের জটিলতা ত্যাগ, আমি মনে করি আমি খুশি হই তিনি পারবেন। কিন্তু আপনি ইয়াংদের নিয়ে দেশ চালাই ফেলাবেন ভাই। আমি একটা সিম্পল একটা কথা বলি, বাংলায় একটা প্রবাদ আছে না যে কিছু কিছু জিনিস ধারেও কাটে, কিছু ভারেও কাটে। আপনি ব্লেড কিন্তু অনেক ধার, ব্লেড দিয়ে গরু কাটতে পারবেন না। গরু কাটার জন্য চাপাতি লাগবে, আবার চাপাতি দিয়ে দাড়ি কাটতে পারবেন না, ওর জন্য ব্লেড লাগবে। তো আপনার মেধাও লাগবে, আপনার অভিজ্ঞতাও লাগবে, তারুণ্য লাগবে। কাজেই দুটারই একটা মিক্সিং লাগবে। খালি আপনি মানে একটা মানে ইয়াংদের নিয়ে আপনি ডিপেন্ড করতে ওরাই আমাদের নিয়োগকর্তা, তাহলে তো আপনি নিয়োগকর্তার লক্ষ্যের দিকে তাকিয়ে থাকবেন। আপনি তো নিয়োগকর্তা ভালো কি করলে পরে হাসে কি করবো না, এভাবে করলে ধরা খাবেন নাই। খুব বেশি দিন সময় লাগবে না, বললাম তো বেশি দিন সময় লাগবে না, ধরা খাবেন। কারণ কাজ তো কিছু হচ্ছে না, আপনি দেখান তো কার্যকর কাজ কি হচ্ছে মানুষের। আমি বললাম তো বাজেটের ওই দিনই দেখলাম কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কারণ বাজারের লোকজনের একটা মিটিং করেছিল, ওখানে তারা বলতেছে যে প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা এই কারণ বাজার থেকে যায়। কোথায় যায় এই টাকাটা? কোথা থেকে ওঠে? আমাদের মতো সাধারণ ক্রেতাদের কাছ থেকে ওঠে। তো টাকাটা নেয় কে? সরকার থেকে উদ্ঘাটন করার কথা করতে পারছে? যেদিন সে বললো তারপরের দিন থেকে পারছে। কতগুলি পয়েন্ট আমি বলি আপনাকে, দেখেন একটা জিনিস, কেউ নাম বলতে চায় না, জিজ্ঞাসা করছে আপনি বলেন নাম বলেন। একজন ব্যবসায়ীরা বলতেছে আমার তো এখানে ব্যবসা করতে হবে। তার মানে কি, যখন একজন ব্যবসায়ী নাম বলতে চায় না, ভাবে যে আমার এখানে ব্যবসা করতে হবে, তখন বোঝা যাচ্ছে সে এই সরকারের উপর আস্থা রাখতেছে না। যে আমি যে নামটা বলবো এই সরকার ওই চাঁদাবাজকে ধরতে পারবে না, না পারলে আমার এখানে ব্যবসা উঠে যাবে। তো মানুষের মধ্যে সে আস্থাটা তৈরি করতে হবে আপনার। সে আস্থাটা তৈরি করতে পারলে মানুষ আপনার কাছে আসবে। আর আস্থা তৈরি না করতে পারলে মিষ্টি মিষ্টি কথায় চিরা ভিজবে না। এটা রিয়েলিটি। সাধারণ মানুষ এক রিক্সাওয়ালা ধরেন আমি ভাই অত কিছু বুঝি না। ওই আপনি কি করবেন, একটা উদাহরণ দিয়ে বলি, প্রধান কাজটা কি
দুদু ভাই যে কথা বলে, একটা ভালো নির্বাচন, একটা নির্বাচন ব্যবস্থা চেঞ্জ করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, এত কিছু হয়ে গেল, নির্বাচন কমিশন নিয়ে কেউ কিছু বলছে? এত লোককে গ্রেপ্তার করতেছে, এত লোক পদত্যাগ করতেছে, ইউনিভার্সিটিগুলি ভিসিরা পদত্যাগ করতেছে অথবা পদত্যাগ করাইতেছে। আবার দেখেন 2টা পলিটিক্যাল পার্টিকে তারা নিবন্ধন দিল, 21 তারিখে আরো একটাকে দিল। এইগুলি কি ইলেকশন আগে দেয় নাই কেন? তখন বাংলাদেশের সুপ্রিম পার্টি ওনার কাছে খুব প্রিয় মনে হয়েছিল। তখন বিএনএম এর চেয়ে ভালো কোনো পার্টি নাই তাদের কাছে কেন মনে হয়েছিল? কারণ ওনারা ছিল নত জানো, ওনাদেরকে উপর থেকে বলে দিয়েছে এই 2টাকে দাও, আর কাউকে দিও না, ট্রাই করছে। তাহলে তখনও তো তারা স্বাধীন ছিল, তখনও তো এটা সাংবিধানিক ছিল, প্রতিষ্ঠান ছিল। তাহলে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটাকে ওরা বিচ্ছেদ করে ছাড়ছে, সে লোককে নিবৃত্তি কোনো অ্যাকশন হয়েছে? হয় নাই কেন? দরকার তার ছিল আগে এখানে হাত দেওয়া, হাত দিতে পারলো না কেন? খুবই গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্ন।